তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং ফিলোসফিতে 80 পেতে চাও লিখিত পরীক্ষায়, তো প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। আর 2025 ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও, 100% রেজাল্ট গ্যারেন্টি। তো আজকের ক্লাস হচ্ছে আবর্তন থেকে আমি এখন যেটা বুঝিয়ে দিব, এটা হচ্ছে তোমাদের এই ক্লাসটা করলে তোমাদের এখান থেকে যে নোটটা হবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আবর্তন প্রথমত কি ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি এরপরে নোট, তোমরা জানো আমার লজিক কমপ্লিট হয়ে গেছে এই অধ্যায় থেকে। রানিং টিউশন কিন্তু ফুল টিউশন কিন্তু চলছে চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান থেকে 2025 ফুল টিউশন। তো 8 মার্কের লজিক কমপ্লিট, শর্ট প্রশ্ন কমপ্লিট, শুধু নোট লেখাচ্ছি। নোট কিন্তু লেখা এরপরে যে নোটটা লেখাবো সেই নোটটা বুঝতে গেলে তোমাদের এই ক্লাসটা করতেই হবে। এই ক্লাসটা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আবর্তন তো আমরা শিখেছি, কিন্তু আবর্তন কত প্রকার? আবর্তন 2 প্রকার, একটা সরল আবর্তন, একটা অসরল আবর্তন, ঠিক আছে? সরল আবর্তন, অসরল আবর্তন। সরল আবর্তন কোনগুলি আর অসরল আবর্তন কোনগুলি সেটা তোমাদেরকে জানতে হবে। তা আমরা তো আবর্তন তো আমরা জেনেছিলাম যে এ বচনে আবর্তন আই লিখতাম, ই এর ই লিখতাম, আই এর আই লিখতাম, ও এর লিখতাম, সম্ভব নয়। তাহলে সরল আবর্তন আর অসরল, এটা আবার কেমন আবর্তন? হ্যাঁ, এই সরল আবর্তন অসরল আবর্তন, সরল আবর্তন আর অসরল আবর্তন। সরল আবর্তন মানে হচ্ছে ই বচনে আবর্তন যেটা ই, এটাকে বলা হয় সরল আবর্তন। আর অসরল আবর্তন মানে যেটা, সেটাই যে এ বচনে আবর্তন যে লিখি আই, এ বচনে আবর্তন আমরা কি লিখি আই, এই আবর্তনটাকে বলা হয় অসরল আবর্তন। মানে আবর্তন তো শিখলাম, কিন্তু তার মধ্যেও আবার ভাগ আছে। তো তোমরা শর্ট প্রশ্ন আমি লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে, যদি ভালো করে পড়ো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এটা পড়লে এরপর নোটটাও ক্লিয়ার হয়ে যাবে, শর্ট প্রশ্নগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আবর্তন সবার প্রথমে 2 প্রকার, সরল আবর্তন, অসরল আবর্তন। সরল আবর্তনটা সম আবর্তন, অসরল আবর্তনটা আরেকটা নাম অসম আবর্তন বা সীমিত আবর্তন। তো সরল আবর্তন কোনগুলো? এই যে ই বচনের আবর্তন যে ই করি, ই এর ই আর আই এর আই যে লিখি না, এই দুটো আবর্তনকে বলা হয় সরল আবর্তন। তাহলে এবার যদি প্রশ্ন হয়, যেমন নোটটাতে কাজে দিচ্ছে ঠিক তেমনি এখান থেকে শর্ট প্রশ্ন, তো দেখবে আমি লিখে দিয়েছি, এসএকিউতে লিখে দিয়েছি, ই বচনের আবর্তন ই, এটা কোন ধরনের আবর্তন? বা সরল আবর্তন কোনগুলি? তাহলে সরল আবর্তন মানে তোমাকে জানতে হবে ই বচনে আবর্তন কি সরল আবর্তন বলে, ই বচনে আবর্তন যে ই, এটাকে সরল আবর্তন বলে, আর আই বচনে আবর্তন মানে আই, এইগুলোকে বলে সরল আবর্তন। ক্লিয়ার হয়ে গেল? এবার আশা করি তোমাদের এসএকিউ যে আমি এখান থেকে শর্ট প্রশ্ন লিখেছি যেগুলো জলের মতো ক্লিয়ার হয়ে মুখস্থ করতে। তাহলে এটা হলো সরল। তাহলে অসরল আবর্তন কোনগুলি? অসরল আবর্তন হচ্ছে এ বচনের আবর্তন যে লিখি না, এটাই হচ্ছে অসরল আবর্তন। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার এই যে ভালো করে দেখো, এই যে সরল আবর্তনের মধ্যে পরিমাণটা কিন্তু এক থাকে, আর অসরলের আবর্তনের মধ্যে পরিমাণটা কিন্তু আলাদা থাকে। এবার প্রশ্ন হচ্ছে পরিমাণ আবার কি? তার জন্য বচন অধ্যায়ে চলে যেতে হবে। আমি আগেও বলেছি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা লজিক প্রত্যেকটার সাথে রিলেটেড। কোনো একটা লজিক যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে তারপরে লজিক মাথার মধ্যে কোনোদিনও ঢুকবে না। আর সিস্টেমেটিক যদি ক্লাসগুলো করো, আমি যেভাবে 2025 ফুল টিউশনটা পড়াচ্ছি, অধ্যায় সুন্দর করে সাজানো আছে, যুক্তি, তারপর বচন একটার পর একটা, প্রথমে কোন বচন শিখতে হবে, তারপর কি লজিক শিখতে হবে, একটার পর একটা লজিক যেভাবে সুন্দর করে খাতার মতো সাজানো আছে, খাতার মধ্যে নিজেরাও লিখে নেবে, প্লাস যেভাবে ক্লাস করাচ্ছি সেটা যাই করাচ্ছি, তাহলে তোমার কাছে লজিক কোনো ব্যাপার। আর হচ্ছে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আছে চুটকিতে উত্তর দেবে। আমার কাছে যারা আগেও পড়েছে তাদের কাছে ফিলোসফি জল ভাত, নিজের তুমি টিচার হয়ে যাবে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে, তাহলে কি বললাম, সরল আবর্তনের মধ্যে পরিমাণটা এক থাকে। পরিমাণটা আবার কি? গুণ পরিমাণ। গুণ নিয়ে বচন 2 প্রকার, বচন অধ্যায়টাতে ক্লিক করে দেখবে সুন্দর করে বচন অধ্যায় সাজানো আছে। গুণ পরিমাণ ক্লাস করেছিলাম। গুণ নিয়ে বচন 2 প্রকার, একটা সদর্থক বা হ্যাবাচক, আর একটা নয়ার্থক বা নাবাচক। আরেকটা পরিমাণ নিয়ে বচন 2 প্রকার, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। তো সামান্য বচন কোনগুলি? সামান্য বচন হচ্ছে এ আর ই, আর বিশেষ বচন কোনগুলি? আই আর ও। তো এই যে সামান্য বচনের অপর নাম কিন্তু সার্বিক বচন।
তো সামান্য বচন মানে হচ্ছে এ আর ই, আর বিশেষ বচন মানে হচ্ছে আই আর ও। তো ভালো করে দেখো তো, ই বচনের আবর্তন যে আমরা ই করি, তো এখানে ই বচনের আবর্তন ই, তার মানে ইটা কি সামান্য বচন। তো আলটিমেটলি তো সামান্য বচনের মধ্যেই ঘোরাফেরা করলো, মানে ই বচনের আবর্তন ই করলো, তার মানে কি সামান্য বচনের মধ্যেই আছে। কখনো তো আর বিশেষ ই বচনের আবর্তন তো আর আই হয়নি, বা ই বচনের আবর্তন তো আর ও হয়নি, তাহলে কি সামান্য বচনের মধ্যেই ঘোরাফেরা করলো। তাহলে কি পরিমাণটা এক, পরিমাণটা তো আলাদা হলো না, পরিমাণটা এক। তারপর দেখো আই বচনের আবর্তন আই, তো আই বচনটা কি বিশেষ বচন, তো বিশেষ বচনের মধ্যেই তো আবর্তনটা ঘোরাফেরা করছে, কখনো তো আর সামান্য বচনের মধ্যে ঢুকলো না। মানে আই বচনের আবর্তন আই, এটা তো বিশেষ বচনের মধ্যেই ঘোরাফেরা করলো, মানে আই আর ও বিশেষ বচন, তো বিশেষ বচনের মধ্যেই রয়েছে আবর্তনটা। তাহলে এর কি পরিমাণ কি আলাদা হলো না, তাহলে সরল আবর্তনের পরিমাণ কিন্তু এক। ক্লিয়ার হয়ে গেল, সুন্দর করে ছকের মধ্যে করে দিয়েছি। এরপর এখান থেকে যে কোনো পুরো নোট জলের মতো ক্লিয়ার হয়ে, যখন আমি লেখাবো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে শর্ট প্রশ্ন তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক। এই ক্লাসটা করলে, এমনভাবে ক্লাসটা করাচ্ছি তোমাদের কাছে, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে জলের মতো ক্লিয়ার, সমস্ত প্রশ্নের এখান থেকে উত্তর দিতে পারবে এই চ্যাপ্টার থেকে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো অসরল আবর্তন। অসরল আবর্তন আমি কি বললাম, অসরল আবর্তন মানে আমি তোমাদের বললাম এ বচনে আবর্তনটা কিন্তু আই। এই যে এ বচনে আবর্তন যে আই লিখি, এটাকে বলা হয় অসরল আবর্তন। তাহলে অসরল আবর্তনের পরিমাণ নিশ্চয়ই আশা করি তোমরা বুঝে গেছো। এ বচনের আবর্তন এটা যদি পরিমাণ এক থাকে, নিশ্চয়ই অসরল আবর্তনের পরিমাণটা আলাদা। কেন? কারণ এ বচনটা তো সামান্য বচন, এ আর ই সামান্য বচন, আর আই আর ও বিশেষ বচন। তো এ বচনের আবর্তন যদি আই হয়, তাহলে তো পরিমাণটা আলাদা হলো না। এ বচন সামান্য বচন, আর আইটা তো বিশেষ বচন, তো পরিমাণ এক কোথায় হলো? তো এই জন্য হচ্ছে অসরল আবর্তনের পরিমাণটা আলাদা লিখে দিয়েছি। আশা করি ছকের মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে সরল আবর্তনের পরিমাণ এক, আর অসরল আবর্তনের পরিমাণটা আলাদা। ক্লিয়ার হয়ে গেল জলের মতো। এবার হচ্ছে প্রশ্ন দেখো, এবার প্রশ্ন হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেলে এবার প্রশ্ন দেখো, এ বচনের সরল আবর্তন কি সম্ভব? এবার প্রশ্ন হচ্ছে এ বচনের এখান থেকে যে প্রশ্নগুলো হবে নোটে আমি লেখাবো, এ বচনের সরল আবর্তন কি সম্ভব? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, যেটা আমি আজকে লেখাচ্ছি তোমাদেরকে বুঝিয়েও দিয়েছি। তো ও বচনের আবর্তন আমরা সম্ভব নয় লিখি, সম্ভব তো নয় লিখি। কেন নয় লিখি সেটা তো আজকে ক্লাসটাতে আমি নোটটা লিখে দিলাম, পড়বে কিন্তু যদি নোট লিখতে হয় পরীক্ষায় পড়বে। একটা কথা মনে রাখবে, শুধু যদি তোমার লক্ষ্য থাকে ফিলোসফিতে লিখিত পরীক্ষা 80 স্কুল থেকে 20 মার্ক, টোটাল 100 পাওয়া আমার সাবজেক্টে জলের মতো ক্লিয়ার। আমি যেভাবে পড়াই তুমি যদি ক্লাস সিস্টেমেটিক করো তোমার কাছে জলের মতো ক্লিয়ার। এখানে তুমি মাধ্যমিকে 2nd ডিভিশন পেয়েছো, 3rd ডিভিশন পেয়েছো বলে আমি ফিলোসফি পারবো না, তো আমি ফিলোসফিতে লজিক পারছি না। যারা লজিক পারে না তারাও যদি আমার ক্লাস করে না, তারাও পেরেছে, তোমরা পারবে 100%। যেভাবে বলছি সেভাবে করো, তোমার কাছে জলের মতো ক্লিয়ার। তা ও বচনে আবর্তন সম্ভব নয় কেন আমি সেটা লিখেছি। কেন সম্ভব নয় সেটা আমি বলে দিয়েছি, আজকে বুঝিয়ে দিয়েছি। তো যে পদ্ধতিতে ও বচনের আবর্তন সম্ভব নয়, সেম পদ্ধতিতেও এ বচনের সরল আবর্তনটাও সম্ভব নয়। কারণ এ বচনের তো আবর্তন আই, এ বচনের আবর্তন আই, এটা অসরল আবর্তন। তাহলে এ বচনের সরল আবর্তন হলে কি হওয়া উচিত ছিল? এ বচনের সরল আবর্তন হওয়া উচিত ছিল এই হওয়া উচিত ছিল। যেমন ই বচনের আবর্তন ই হচ্ছে, আই হচ্ছে, তাহলে এ বচনের আবর্তনটা আই দিচ্ছি কেন? ই এর যদি ই হয়, আই এর যদি আই হয়, হিসাব মতো তো এ বচনের আবর্তন এ হওয়া উচিত। যেমন আজকে আমি ক্লাস করালাম তোমাদের, নোটটা লিখে দিলাম ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। আশা করি এই নোটটা তোমাদের যে ক্লিয়ার, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, কারণ বুঝিয়ে দিয়েছি আজকেই। যে আবর্তনের নিয়মে তোমরা দেখবে, আবর্তনের নিয়মে আমি বলেছি, 4র্থ নিয়মে দেখবে 1 নম্বর নিয়ম কি ছিল? আবর্তনীয় বচনে উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিদেহপদ হবে। 2 নম্বর নিয়ম কি ছিল? আবর্তনীয় বচনে বিদেহপদ আবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে। 3 নম্বর নিয়ম কি ছিল? যে গুণের পরিবর্তন হবে না। 4 নম্বর নিয়ম কি ছিল? যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। অর্থাৎ যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এটাই মানে তো এটাই। তো ওটা এখানে ক্ষেত্রে খাটতো, মানে ও বচনে আবর্তন সম্ভব নয়। কারণ ও বচনে আবর্তন যদি ও বচন করার চেষ্টা করি, সেম এটার প্রশ্নের যেটা উত্তর এটারও সেম উত্তর,
কারণ ও বচনে আবর্তন ও করলে কি হতো আজকে আমি দেখিয়ে দিয়েছি। ও করলে কি হয়, আবর্তনের নিয়মটা লঙ্ঘন হয়। প্রত্যেকটা একটা নিয়ম আছে, নিয়মটা লঙ্ঘন হয়। কোন নিয়ম? 4 নম্বর নিয়মে যে বলেছিলাম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, মানে অব্যাপ্য, ওটা অব্যাপ্য, আবর্তনীয় বচনে অব্যাপ্য, অথচ ওই পদের সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছে, মানে এক জায়গায় অব্যাপ্য এক জায়গায় ব্যাপ্য হয়ে যাচ্ছে, এই জন্য সম্ভব নয়। মানে ও এর আবর্তন যদি ও করি তাহলে এক জায়গায় অব্যাপ্য এক জায়গায় ব্যাপ্য হয়ে যাচ্ছে, মানে একই পদ দুই জায়গায় দুরকম হচ্ছে, এর ফলে ও বচনের আবর্তন ও হয় না, করা যায় না, এই জন্য লেখা হয় ও বচনে আবর্তন সম্ভব নয়। সেম কেস এ বচনের আবর্তন যদি আমরা এ করি, একই পদ্ধতি এটাদের ক্ষেত্রে যেটা হলো এখানেও তাই হবে, যে এটাও যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। মানে এখানে হচ্ছে অব্যাপ্য হবে, তো সিদ্ধান্তে কি হয়ে যাবে, তোমার ব্যাপ্য হয়ে যাবে। আলটিমেটলি এ বচনে আবর্তন যদি এ করি, উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে আবর্তন করার সময়, এর ফলে কি হবে, যেটা অব্যাপ্য সেটা এখানে ব্যাপ্য হয়ে যাবে, এর ফলে কি হলো, ওখানেও নিয়মটা লঙ্ঘন হয়ে যাবে। এটার ক্ষেত্রে যে পদ্ধতি খাটছে এটার ক্ষেত্রে সেম পদ্ধতি, নোটটা যখন লেখাবো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার ভালো করে দেখো, বুঝাতে পারলাম, এখানে উদাহরণটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এ বচন, সকল মানুষ হয় মরণশীল আবর্তনীয়, এ বচনে আবর্তন যদি এ করি, সকল মরণশীল জীবে মানুষ, এ বচনে আবর্তন এ করলাম, আমরা সাধারণত কি করি, এ বচনে আবর্তন আই করি, কিন্তু আমি এ বচনে আবর্তন এ করলাম, এর ফলে কি হলো, আবর্তনীয়, এর ফলে কি হলো ভালো করে দেখো। এই যে এ বচনের কোন পদ অব্যাপ্য, প্রত্যেকটা লজিকই লাগবে, কোনো লজিক তুমি বাদ দিতে পারবে না, যে পরীক্ষায় স্যার ওটা তো 8 মার্কে এসেছে 2024-এ আর আসবে না, বা আমাকে ওখানে পড়ায়নি কারণ ওটা এসেছে, তাহলে তুমি লজিকে 0 পাবে, তার লজিক তোমার দ্বারা শেখা হবে না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা লজিক প্রত্যেকটার সাথে রিলেটেড, তোমাকে শিখতে হবেই, ঠিক আছে? তাহলে এখানে ব্যাপ্যতাও কাজে লাগবে। তাহলে এ বচনে কোন পদ অব্যাপ্য, এ বচনে কিন্তু বিধেয় পদটা অব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, তার মানে মরণশীল পদটা অব্যাপ্য, এ বচনে মরণশীল পদটা অব্যাপ্য, অথচ যখন আমি আবর্তন করলাম ওই মরণশীল পদটা এখানে আসলো, কারণ আবর্তন নিয়ম কি, উদ্দেশ্য চেঞ্জ হয়ে যায়। তো এটা এ বচনে আবর্তন এ করলাম, করার নিয়ম নেই কিন্তু আমি করে দেখালাম, তাহলে এ বচনে আবর্তন যদি এ করি তাহলে কি হলো, উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল, এর ফলে যে পদটা এখানে অব্যাপ্য ওই পদটার সিদ্ধান্তে দেখো এখানে ব্যাপ্য হয়ে গেল, মানে এ বচনে বিধেয় পদ অব্যাপ্য, অথচ এখানে সিদ্ধান্তে মানে আবর্তিত বচনে দেখো এখানে কিন্তু ব্যাপ্য, কারণ এ বচন উদ্দেশ্য পদ ব্যাপ্য, এটা এখানে আসাতে কি হয়ে গেল, ব্যাপ্য হয়ে গেল। তো একই পদ এখানে অব্যাপ্য, একই পদ এখানে ব্যাপ্য, তো এইটা তো সেম একদম ও বচনের ক্ষেত্রে নিয়মটা একইতেই। তো এই জন্য এ বচনে আবর্তন এ করলে কি হবে, ব্যাপ্যতার নিয়মটা লঙ্ঘন হয়ে যায়, এই জন্য এ বচনে সরল আবর্তন সম্ভব নয়। সরল আবর্তন মানে এই যেগুলো, যেমন ইয়ের ই, আইয়ের আই, এই জন্য এ বচনে আবর্তন এ করা যায় না। আশা করি ক্লিয়ার হয়ে গেল। নোটটা এরপর দিন তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে চুটকিতে উত্তর দেবে। এইবার তুমি নিজের ভাষা নিজেও লিখতে পারবে। তোমাকে আমি যদি এখন এই ক্লাসটা করার পর আমি যদি নোটটা নাও লেখাই, তুমি নিজের ভাষায় তুমি নিজের নোট লিখবে, নিজের ভাষায় লিখবে তুমি, এবং 100% নাম্বার পাবে মূল বিষয়টা লিখে দিলে। তো ক্লিয়ার হয়ে গেল। সেম কেস এখানেও, মানে ও বচনের আবর্তন যেটার ক্ষেত্রে সম্ভব নয়, তুমি এটার নোটটা যদি তুমি বুঝতে পারো এটারও প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমার কাছে এই প্রশ্নের উত্তর তোমার কাছে এখন জলের মতো আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটাও সেম দেখো, কোনো ফুল নয় সুগন্ধি আবর্তনীয়, এটা ও বচনে আবর্তন ও করার চেষ্টা করলাম, তাহলে কোনো সুগন্ধি বস্তু নয় ফুল, ও বচনে আবর্তন ও করার চেষ্টা করলাম, আমরা সম্ভব নয় লিখি কিন্তু ও বচনে আবর্তন ও করার চেষ্টা করলাম, এর ফলে কি হলো, সেম কেস যেটাতে কিছুক্ষণ আগে বললাম যে আজকে নোটটা লিখিয়েছি ওটা আলাদা উদাহরণ দিয়ে, যে কোনো উদাহরণ দিয়ে তোমরা করতে পারো, কিন্তু ও বচনে উদাহরণ দিয়ে করতে হবে, এ বচনে উদাহরণ দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও ভালো করে দেখো, ও বচনের কি, ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, এ বচনের বিপরীত ও বচন, আর ই বচনের বিপরীত আই বচন, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। আমি বুঝিয়ে দিয়েছি, সুন্দর করে লজিক ক্লাসগুলো করবে তো একদম সুন্দর করে, না হলে কিন্তু বারবার করে যে ব্যাপ্যতা এখন করতে গিয়ে আবার খাতা উল্টাতে হবে, ব্যাপ্যতা ভুলে গেছি রে, ব্যাপ্যতা ভুলে গেছি, সুন্দর করে বলে দিয়েছি। এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, আর ই বচনের দুটো পদই ব্যাপ্য, এর বিপরীত ও বচন আর ইর বিপরীত হচ্ছে আই বচন। এইভাবে মুখস্থ, খালি জাস্ট মনে রাখবে এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় পদ, তাহলে ও বচনে কি হবে তার উল্টা, তাহলে এ বচনের উদ্দেশ্য পদ যদি ব্যাপ্য হয় তাহলে ও বচনে তার উল্টা হলে কি হবে, ও বচনটা অব্যাপ্য হয়ে যাবে উদ্দেশ্য পদ, আর বিধেয় পদটা কি যাবে, ব্যাপ্য হয়ে যাবে। তো সে এইভাবে মনে রাখবে, জলের মতো সোজা হয়ে যাবে। তো বুঝাতে পারলাম? তাহলে দেখো ভালো করে দেখো, এখানে দেখো উদ্দেশ্য পদ, এখানে দেখো অব্যাপ্য আছে, এই যে ফুলটা অব্যাপ্য আছে,
নিয়ম আছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি বা যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটা নিয়ম। ব্যাপ্য হয়নি মানে কি? অব্যাপ্য। তো এখানে ও বচনে উদ্দেশ্য পদটা অব্যাপ্য, ফুলটা অব্যাপ্য, অথচ দেখো সিদ্ধান্তে বিধেয় স্থানে থাকা এখানে ব্যাপ্য হয়ে গেছে, সেম কেস। তো এখানে নিয়ম বলেছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু এখানে ও বচনেটা ও করার চেষ্টা করলাম, আজকে সকালেও বুঝিয়েছি, নোটটা লিখে দিয়েছি। তাহলে কি করলে কি হলো? ব্যাপ্যতার নিয়মটা লঙ্ঘন হলো, কারণ কি বলছে? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এখানে অব্যাপ্য, অথচ ওই পদ এখানে ব্যাপ্য হয়ে যাচ্ছে। তো এক জায়গায় অব্যাপ্য এক জায়গায় ব্যাপ্য হতে পারে না, এটাই হচ্ছে আবর্তন নিয়ম লঙ্ঘন হচ্ছে, যেটা আবর্তনের 4র্থ নিয়মে লেখা আছে। সুন্দর করে আমি লিখে দিয়েছি নিয়মগুলো, যখন আমি শুরুতে আবর্তন করাই। ভালো করে ক্লাসগুলো করবে, প্রত্যেকটা নিয়মের ক্লাসগুলো ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আজকে সকালেও বুঝালাম, ডবল বোঝা গেল। এই জন্য প্রশ্ন তাহলে কি ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? কেন সম্ভব নয় আশা করি তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে গেল। সেম প্রশ্ন এ বচনে সরল আবর্তন সম্ভব না, আশা করি জলের মতো ক্লিয়ার হয়ে গেল। তো এই ক্লাসটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আবর্তনের এই সরল আবর্তন অসরল আবর্তন, এই যে সম্ভব নয় কেন, ও বচন সম্ভব নয় কেন, এই যে বোঝালাম, আশা করি তোমাদের কাছে আর কোনো সমস্যা হবে না। এরপর আমি নোট লিখিয়ে দেবো, যেটা এটা তো আমি লিখিয়ে দিয়েছি, এরপর বাকি নোটটা লিখিয়ে দেবো, এটার উপর যে নোটটা হবে। তো তোমরা ক্লাস করো, এইভাবে অধ্যায় ধরে ধরে ক্লাস করো, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর প্লিজ শেয়ার করবে, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু শুধু পার্সোনাল একজনের জন্য না। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য তোমরা ভালো করে দেখবে, আগের ক্লাসগুলো দেখবে, আগের বছরের ক্লাসগুলো দেখবে, তোমরা অধ্যায় ধরে 12টা অধ্যায় পেয়ে যাবে, কীভাবে পড়িয়েছি তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমার চ্যানেলটা মূলত তাদের জন্য যারা ফিলোসফিতে 100% লজিক শিখতে চায় অধ্যায় ধরে ধরে, যারা ফুল টিউশন 100% ফ্রিতে পড়তে চায়, যারা ফিলোসফিকে ভালোবাসে তাদের জন্য, আর যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না তাদের জন্য কিন্তু, ঠিক আছে? এই সুযোগ ইউটিউবে একমাত্র আমি দিয়েছি। গোটা ইউটিউব সারাদিন ঘাটলেও টাকা দিয়েও পাবে না, টাকা ছাড়া তো পাবেই না, টাকা দিয়েও পাবে না, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে। আর প্রকৃতপক্ষে ফিলোসফি লজিক শিখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক, ক্লাস করো। আর 2025-এ ফুল টিউশন যদি দরকার না লাগে তাহলে তোমরা বাকি ক্লাসগুলো তোমাদের আলাদা আছে, অধ্যায় ধরে ধরে কোথায় তোমার প্রবলেম, ভেন ডায়াগ্রাম, ট্রুথ ফাংশন, প্রাকল্পিক বৈকল্পিক, ভেনচিত্র, ট্রুথ ফাংশন, যে কোনো লজিক আগের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের যদি কারো তাড়া থাকে, সব কমপ্লিট করা আছে। যেহেতু ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে চলছে, 2025-এর সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক ফুল টিউশন এবার চলে যাবে। আর বেশি বেশি প্র্যাকটিসের জন্য তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো, যদি তোমাদের খুব তাড়া থাকে, কারণ আগেও ক্লাস করানো আছে, তোমরা দেখে নিতে পারো। ফুল টিউশনটা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্লেলিস্টে অধ্যায় ধরে ধরে সাজানো আছে, সিস্টেমেটিক ক্লাস চলছে। আর বেশি বেশি ক্লাস প্র্যাকটিস করার জন্য তোমরা কোন অধ্যায়ে প্রবলেম, তোমরা আরও বেশি প্র্যাকটিস করার জন্য তোমরা আগের বছরের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করো।